গত ভিডিওতে দেখিয়েছিলাম যে সিএএ কি, এটি কাদের জন্য, সিএএ কি এনআরসির কোনো পূর্ব প্রক্রিয়া, সিএএ তে আদেও কি মুসলিমদের কোনো ক্ষতি হতে পারে। আজকের ভিডিওতে দেখাবো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ এর জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে আর আবেদনের পর কোথায় যেতে হবে। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এটি হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদের সুবিধার্থের জন্য আমি ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি লিঙ্কের উপর ক্লিক করে এই সাইটে প্রবেশ করতে পারবেন। তো বন্ধুরা, এই সাইটে আসার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনি সরাসরি সিএএ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এর ওপর চলে যাবেন। যার পর বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। যে ফার্স্ট যে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ দ্য প্রসেস অফ অ্যাপ্লিকেশন আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। এই যে অনলাইন যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে এই যে প্রক্রিয়াটা সেটা কি। তো বন্ধুরা, যারা অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ সিটিজেনশিপ অ্যাক্ট 1955 যে 6 নম্বর সেকশনটা আছে, সেকশন 6B, সেই সেকশনে থাকা যে প্রভিশনগুলো আছে, সেই প্রভিশনগুলোই যদি আপনি উপযুক্ত হন, অর্থাৎ আপনি যদি এলিজিবল হন অ্যাকর্ডিং টু দ্য প্রভিশন মেড আন্ডার সেকশন 6B অফ সিটিজেনশিপ অ্যাক্ট 1955, তাহলে কিন্তু আপনি অনলাইনে সিটিজেনশিপ নাগরিকত্বের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেই যে কারা বা কে এই ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, এই অ্যাক্টের মধ্যে ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আগের ভিডিওতে যেমনটা আমি বলেছিলাম যে পার্সনস বিলঙ্গিং টু হিন্দু অর শিখ, বুদ্ধিস্ট আর জৈন আর পার্সি আর ক্রিশ্চিয়ান কমিউনিটি ফ্রম আফগানিস্তান আর বাংলাদেশ আর পাকিস্তান, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা কেবলমাত্র আবেদন করতে পারবেন এই সিটিজেনশিপের জন্য। তবে সেক্ষেত্রে আরও দুটো এক্সট্রা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হলো যে তাদেরকে এই সমস্ত দেশ থেকে আসা ধর্মীয় কারণে আসা ব্যক্তিদেরকে কিন্তু 31শে ডিসেম্বর 2014 আগে অথবা 31শে ডিসেম্বর 2014 ইন্ডিয়ায় প্রবেশ করতে হবে। পরবর্তী যে শর্তটা আছে, কন্ডিশনটা আছে, হু হ্যাজ বিন এক্সাম্পটেড বাই আন্ডার সেকশন 3 to 6 ক্লজ অফ দ্য পাসপোর্ট অ্যাক্ট 1920 অ্যান্ড ফ্রম দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্রভিশনস অফ দ্য ফরেনার্স অ্যাক্ট 1946 or any rule thereunder, অর্থাৎ যারা 1946-এর যে ফরেন অ্যাক্ট আছে, ফরেনার্স অ্যাক্ট আছে, সেই ফরেনার অ্যাক্ট অনুযায়ী, অ্যাক্টের প্রভিশন অনুযায়ী তাদের যে অ্যাপ্লিকেশন বা আবেদন বা 1920 সালের যে পাসপোর্ট অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের তহত যদি ভারত সরকার দ্বারা তারা যদি এক্সাম্পটেড হয়, তাদেরকে যদি রেহাই দেওয়া হয়, অব্যাহতি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তারা এই এই অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে পারবেন সিটিজেনশিপের জন্য। তার যে পরের পয়েন্ট আছে বন্ধুরা, হোয়াট ইজ দ্য প্রসিডিওর ফর সাবমিটিং দ্য সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন বি, অর্থাৎ সেকশন বির আন্ডারে যে অনলাইন সিটিজেনশিপের জন্য যে আবেদনটা আছে, সেই আবেদনটা করতে গেলে কি কি প্রক্রিয়া রয়েছে সেটা আমি জানবো। তো বন্ধুরা, এখানে কতগুলো ফর্ম আছে, এখানে প্রায় 7টা ফর্ম আছে, যে ফর্মের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তবে এই যে 7টা ফর্ম আছে, এই ফর্মটা কাদের জন্য, কারা এই ফর্মে অ্যাপ্লাই করতে পারবে সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা, এখানে যেটা বলেছে যে দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অনলাইন টু দ্য এম্পাওয়ার্ড কমিউনিটিজ থ্রু দ্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটি হেডেড বাই ডেজিগনেটেড অফিসার, অর্থাৎ আপনি যে অনলাইন অ্যাপ্লিকেশনটা করবেন, অনলাইন অ্যাপ্লিকেশনের পর আপনার যে হার্ড কপিটা আছে, সেটা কিন্তু শুধুমাত্র অনলাইনেই সাবমিট করলে হবে না, সেটা নিয়ে আপনাকে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি অর্থাৎ ডিএলসি হেডেড বাই ডেজিগনেটেড অফিসার, অর্থাৎ যে অফিসার এই সমস্ত ডিস্ট্রিক্ট লেভেল কমিউনিটিকে সিলেক্ট করেছেন, সেই সমস্ত অফিসারের মাধ্যমে আপনার হার্ড কপিটা কিন্তু ভেরিফাই করা হবে। ফর দিস পারপাস দ্য অনলাইন অ্যাপ্লিক্যান্ট মে ভিজিট ইন্ডিয়ান সিটিজেনশিপ online.nic.in আর মোবাইল অ্যাপ্লিকেশন নেমলি সিএএ 2019। তো বন্ধুরা, চলুন এবারে জানি যে 7টা ফর্ম আছে এখানে, ফর্মটা কাদের জন্য, কারা এই ফর্মে আবেদন করতে পারবে। সর্বপ্রথম আছে ফর্ম 2A, এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, কোনো ব্যক্তি যে ভারতে জন্মেছেন, তিনি যদি রেজিস্ট্রেশন করতে চান, একজন ভারতীয় নাগরিক হিসাবে যদি তিনি রেজিস্ট্রেশন করতে চাইছেন নাগরিকত্ব পাওয়ার জন্য, সেক্ষেত্রে তাকে 2A ফর্মটা ফিল আপ করতে হবে। দ্বিতীয় যে ফর্মটা আছে, 3A, এই ফর্মটা কাদের জন্য, এ পার্সন হু ইজ ম্যারিড টু এ সিটিজেন অফ ইন্ডিয়া ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, একজন ব্যক্তি যে কিনা ভারতের কোনো ব্যক্তিকে, কোনো মহিলাকে বিবাহ করেছেন এবং তিনি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে চাইছেন, রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেতে চাইছেন,
সেক্ষেত্রে তাকে কিন্তু 3A যে ফর্মটা আছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে। 3 নম্বর যে ফর্মটা আছে সেটা হলো 4A। এই ফর্মটা কাদের জন্য? এ পার্সন হু ইজ এ মাইনর চাইল্ড অফ এ পার্সন হু ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। একটা বাচ্চা, একজন ব্যক্তি যে কিনা মাইনর, যার বয়স 18 হয়নি এবং যার বাবা মা ভারতীয় নাগরিক, সেক্ষেত্রে তাকে কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেতে হবে এবং সেটা পাওয়ার জন্য 4 নম্বর এই যে ফর্মটা আছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে। 4 নম্বর যে ফর্মটা আছে 5A, তো এটি কাদের জন্য? এ পার্সন হুজ প্যারেন্টস আর রেজিস্টার্ড অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। একজন ব্যক্তি যার বাবা মা ভারতীয় নাগরিক হিসেবে রেজিস্টার্ড আছে, সেই ব্যক্তিটি যদি ভারতের নাগরিকত্ব পেতে চায় তাহলে সেটা রেজিস্ট্রেশনের মাধ্যমে পেতে হবে। আপনারা জানেন যে নাগরিকত্ব পাওয়ার দুটো উপায় আছে, একটা রেজিস্ট্রেশন, একটা ন্যাচারালাইজেশন। তো রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য তাকে 5 নম্বর এ যে ফর্মটা আছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে। তো 5 নম্বর পয়েন্টে যে ফর্মটা আছে সেটা হচ্ছে 6A। তো এই ফর্মটি কাদের জন্য? এ পার্সন হু অর আইদার অফ দ্য প্যারেন্টস ওয়াজ এ সিটিজেন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, অর্থাৎ একজন ব্যক্তি অথবা যার বাবা মা একজন স্বাধীন ভারতবর্ষের নাগরিক ছিলেন ফর রেজিস্ট্রেশন এজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, আবার তিনি ভারতের নাগরিকত্বের জন্য রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে চাইছেন, সেক্ষেত্রে হি হ্যাজ টু ফিল দ্য ফর্ম 6A। তো এবার আমরা আসবো 6 নম্বর পয়েন্টের যে ফর্মটা আছে 7A। তো এই ফর্মটি কাদের জন্য? এ পার্সন হু ইজ রেজিস্টার্ড অ্যাজ অ্যান ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার, রেজিস্ট্রেশন এজ এ সিটিজেন অফ, অর্থাৎ একজন ব্যক্তি যে কিনা বিদেশি ভারতীয় নাগরিক হিসেবে কার্ড হোল্ডার হিসেবে রেজিস্টার করা আছে, যার নাম ইন্ডিয়াতে, যার ডকুমেন্ট আছে, বিদেশি হিসেবে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন, যার সমস্ত কার্ড এই দেশে আছে, তাকে কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে এবং সেটি করতে গেলে তাকে 6 নম্বর এ যে ফর্মটা আছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে। তো বন্ধুরা এবার আমরা আসবো 7 নম্বর আলটিমেট যে ফর্মটা আছে 8A। তো এটা কাদের জন্য? ফর গ্র্যান্ট অফ সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন, এবং ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্বের মঞ্জুরের জন্য, নাগরিকত্ব পাওয়ার জন্য তাকে কিন্তু এই 8A ফর্মটা ফিল আপ করতে হবে। এটা কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে নয়, ইট ইজ থ্রু ন্যাচারালাইজেশন। তো বন্ধুরা এই 7টা যে ফর্ম আছে, এই যে 7টা ডিস্টিংগুইশড আলাদা আলাদা ফর্ম আছে, এই ফর্মের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং এই ফর্মে আবেদন করতে গেলে কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনের কথা আমি উল্লেখ করলাম। এই কন্ডিশনে অবশ্যই বিলং করতে হবে, এই কন্ডিশনের মধ্যে আপনাকে পড়তে হবে, তারপর কিন্তু আপনি এই সমস্ত ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। যদি আপনি না জেনে, কন্ডিশন না বুঝে, এলিজিবিলিটি না বুঝে যদি যে কোনো একটির মধ্যে ফর্মে আবেদন করেন, কিন্তু আপনার যে ফর্মটি আছে, অ্যাপ্লিকেশনটা আছে, সেটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো আবেদন করার পর বন্ধুরা কি করতে হবে? এখানে বলেছে দ্য অ্যাপ্লিকেন্ট মে ফিল আপ দ্য রিলেভেন্ট ফর্ম, attach all requisite documents mentioned in the form and make payment of fee of ₹15 অনলাইন। যে প্রাসঙ্গিক যে ফর্মগুলো আছে, ফর্মগুলির মধ্যে যে কোনো একটি ফর্ম ফিল আপ করে সমস্ত প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে, ফর্মের মধ্যে উল্লেখ যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু ফিল করতে হবে, অ্যাটাচ করতে হবে। করার পর আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ফর্ম ফিল আপ দ্য অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু পে ₹15 অনলাইন। 50 টাকা মতো একটা পেমেন্ট কিন্তু অনলাইনে করতে হবে। তো তারপর যেটা করতে হবে, অ্যাট দ্য অ্যাপ্লিকেশন স্টেজ ইটসেলফ দ্য অ্যাপ্লিক্যান্ট মে অপ্ট ফর রিসিভিং দ্য লিঙ্ক সাইন্ড কপি অফ দ্য সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অর সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন। অর্থাৎ যখন অ্যাপ্লিকেশন স্টেজে ওখানে অপশন থাকবে যে একটা লিঙ্ক থাকবে, তো সেই লিঙ্কের উপর ক্লিক করে অ্যাপ্লিক্যান্ট কিন্তু অপ্ট আউট করতে পারবেন, বেছে নিতে পারবেন ইঙ্ক সাইন্ড কপি অফ সার্টিফিকেট রেজিস্ট্রেশন অর সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশনের জন্য যে সার্টিফিকেট বা রেজিস্ট্রেশনের জন্য যে সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেটটা পেতে গেলে, ম্যানুয়ালি সাইন্ড একটা কপি পেতে গেলে তাকে কিন্তু ওই যে রিসিভ বলে একটা অপশান আছে, সেই অপশানে কিন্তু অপট আউট করতে হবে। ইঙ্ক সাইন্ড কপি অফ দ্য সার্টিফিকেট উইল বি ইস্যুড টু দ্য অ্যাপ্লিকেন্ট অনলি ইফ হি অর সি হ্যাজ অপটেড ফর দ্য সেম অ্যাট দ্য অ্যাপ্লিকেশন স্টেজ। যদি না সে অ্যাপ্লিকেশন স্টেজে ওই অপশানটা চুজ করে, সে কিন্তু সার্টিফিকেটটি পাবে না। যদি সেটাকে চুজ করে, তাহলে কিন্তু যে ইঙ্ক সাইন্ড যে কপিটা আছে সার্টিফিকেটের, সেটা কিন্তু সে পেয়ে যাবে। বাট সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন অন অ্যাকনোলেজমেন্ট উইল বি অটো জেনারেটেড ইলেকট্রনিক্যালি হুইচ উইল বি অ্যাভেলেবল টু দ্য অ্যাপ্লিকেন্ট। যখন অ্যাপ্লিকেন্ট অনলাইনে ফর্মটি সাবমিট করবে, তখন কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ অটোমেটিক্যালি ইলেকট্রনিক্যালি জেনারেট হয়ে যাবে, যেটা অ্যাপ্লিকেন্টকে দিয়ে দেওয়া হবে। তারপরের যে প্রশ্নটা আছে বন্ধুরা, হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু ভিজিট এনি স্পেসিফাইড অথরিটি ইন কানেকশন উইথ দ্য সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। এই যে সিটিজেনশিপ অনলাইন অ্যাপ্লিকেশনটি করছে, তার পরিপ্রেক্ষিতে কি কোনো স্পেসিফাইড কোনো জায়গায়, স্পেসিফাইড কোনো অথরিটির কাছে কি ভিজিট করতে হবে, যেতে হবে, সেটা এখানে বলা আছে। তারপরে ওই লাইন আরেকটা প্রশ্ন আছে, হোয়াট আর দ্য স্টেপস ইনভলভ ইন প্রসেসিং অফ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন আন্ডার CAA 2019। এই যে 2019 সালে যে CAA সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে অ্যাপ্লিকেশনটা আছে, নাগরিকত্বের অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা প্রসেসিংয়ের মধ্যে কি কোনো স্টেপ
জড়িত আছে এর মধ্যে, কতগুলো স্টেপের মধ্যে জড়িত আছে সেগুলো জানবো এবার আমরা। তো বন্ধুরা এখানে বলেছি আফটার দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ সাবমিটেড দ্য ফর্ম অনলাইন, অ্যাপ্লিক্যান্ট যখনই ফর্মটা অনলাইনে সাবমিট করবে তারপর অ্যাপ্লিকেশনটি অনলাইন সাবমিটের পর দ্য ফর্ম উইল বি স্ক্রুটিনাইজড বাই দ্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। ফর্মটা অনলাইনে সাবমিটের পর সেই ফর্মটাকে ভালোভাবে ডিস্ট্রিক্ট লেভেল কমিটির দ্বারা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হবে। পোস্ট স্ক্রুটিনাইজেশন অফ ফর্ম, অর্থাৎ ফর্মটাকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার পর দ্য ডিএলসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল কমিটি উইল ইন্টিমেট, অবহিত করবে টু দ্য অ্যাপ্লিক্যান্ট থ্রু ইমেল অর SMS, ইমেল অথবা SMS এর মাধ্যমে অ্যাপ্লিক্যান্টকে পরবর্তী প্রসেস সম্পর্কে জানাবে। দ্য ডেট অ্যান্ড টাইম অন হুইচ দ্য অ্যাপ্লিক্যান্টস উড এক্সপেক্টেড টু ভিজিট দ্য DLS ইন পার্সন অ্যালং উইথ অরিজিনাল অল দ্য ডকুমেন্টস অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর ভেরিফিকেশন। অর্থাৎ যখন ফর্মটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটির দ্বারা বিশ্লেষণ করা হবে, ভালোভাবে পরীক্ষা করা হবে, সেই পরীক্ষার পর ডিস্ট্রিক্ট লেভেল কমিটি অ্যাপ্লিক্যান্টের কাছে ডেট এবং টাইম উল্লেখ করে একটা SMS বা একটা ইমেল পাঠাবে, যে ডেট এবং যে টাইমে অ্যাপ্লিক্যান্টকে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে অনলাইনে সাবমিটেড যে ফর্মটা আছে, হার্ড কপিটা আছে, সেই হার্ড কপিটা নিয়ে সেই অফিসে কিংবা ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কাছে ভিজিট করতে হবে ভেরিফিকেশনের জন্য। তারপরে যেটা বলছে আপন স্ক্রুটিনি অর ভেরিফিকেশন, ভালোভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার পর বা ভেরিফিকেশন করার পর ইফ দ্য ডকুমেন্টস আর ফাউন্ড ইন অর্ডার, যদি ডকুমেন্টগুলোকে ঠিকঠাক বলে মনে হয় ঠিকঠাক আছে, দ্য ডেজিগনেটেড অফিসার যে DO আছেন, ডেজিগনেটেড অফিসার উইল অ্যাডমিনিস্টার ওথ অফ অ্যালিজেন্স টু দ্য অ্যাপ্লিক্যান্ট হু হ্যাজ অ্যাপ্লাইড for grant of citizenship by registration under section B or naturalization under section 6। বলছি সেই ডকুমেন্টগুলোকে যদি ঠিকঠাক বলে থাকে বলে মনে হয় তখন ডেজিগনেটেড যে অফিসার থাকবেন তিনি কিন্তু ওথ অফ অ্যালিজিয়েন্স সে অ্যাপ্লিক্যান্টকে দেবেন। হাউএভার ইফ দেয়ার ইজ এনি ডেফিসিয়েন্সি ইন ডকুমেন্টস, যদি ডকুমেন্টের মধ্যে কোনো তথ্য মিসিং থাকে বা যদি সেটা ইনসাফিসিয়েন্ট বলে মনে হয়, তার ডিস্ট্রিক্ট লেভেল কমিটি মে আস্ক দ্য অ্যাপ্লিক্যান্ট টু প্রোভাইড দ্য সেম, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল কমিটি DLC যিনি আছেন তিনি কিন্তু অ্যাপ্লিক্যান্টকে আরও ডকুমেন্ট প্রোভাইড করতে বলতে পারেন। ইন কেস অ্যাপ্লিক্যান্ট ফেলস টু অ্যাপিয়ার ইন পার্সন টু সাবস্ক্রাইব দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড টেক ওথ অফ অ্যালিজেন্স ডিসপাইট গিভিং রিজনেবল অপরচুনিটিস, দ্য DLC মে ফরওয়ার্ড দ্য সাচ অ্যাপ্লিকেশন টু EC ফর কনসিডারেশন অফ রিফিউজাল। এখানে যেটা বলেছে যে যদি অ্যাপ্লিক্যান্ট ফিজিক্যালি সেখানে অ্যাপিয়ার হতে ব্যর্থ হয়, যদি সেখানে উপস্থিত না হতে পারেন ভেরিফিকেশনের জন্য, অথবা যে টেক অফ অ্যালিজেন্স আছে সেটা যদি নিতে ব্যর্থ হয়, ডিসপাইট গিভিং রিজনেবল অপরচুনিটিস, কোনো যুক্তিসঙ্গত সুযোগ সত্ত্বেও যদি সে সেখানে উপস্থিত না হতে পারে, সে ওথ অফ অ্যালিজেন্স নিতে যদি ব্যর্থ হয়, তাহলে দ্য DLC যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আছে সেই কমিটি তার অ্যাপ্লিকেশনটা কিন্তু ECর কাছে ফরওয়ার্ড করে দিতে পারে, তার যে অ্যাপ্লিকেশন প্রত্যাখ্যানের যে বিবেচনা সেটা করার জন্য। দ্য অ্যাপ্লিকেন্ট ক্যান ব্রিং দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস অন সাবসিকুয়েন্ট ডেট ফর ভেরিফিকেশন, এবং অ্যাপ্লিকেন্ট আবার কিন্তু পরবর্তী ভেরিফিকেশনের যে ডেট আছে সেই ডেটে তার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আবার আনতে পারেন। ওথ অফ অ্যালিজেন্স ফর রেজিস্ট্রেশন অর ন্যাশনালাইজেশন উইল বি অ্যাডমিনিস্টার্ড অনলি আফটার ইট ইজ কনফার্মড দ্যাট অল রিকুইজিট ডকুমেন্টস মে হ্যাভ বিন সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট। এই যে রেজিস্ট্রেশন এবং ন্যাচারালাইজেশনটা আছে, এই রেজিস্ট্রেশন এবং ন্যাচারালাইজেশনের জন্য যে ওথ অফ অ্যালিজেন্স আছে সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেট করা হবে কেবলমাত্র তখনই যখন এটা নিশ্চিত করা হবে যে অ্যাপ্লিক্যান্ট সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাবমিট করেছে। দ্য ডেজিগনেটেড অফিসার উইল সার্টিফাই অন দ্য অনলাইন সিস্টেম দ্য ডকুমেন্টস আর ভেরিফাইড সেন ইন অরিজিনাল, এবং সেই সমস্ত ডকুমেন্টগুলো ভেরিফাই করার পর যিনি ডেজিগনেটেড অফিসার আছেন তিনি নিশ্চিত করবেন যে অনলাইন সিস্টেমে এটা নিশ্চিত করবেন যে ডকুমেন্টগুলো ভেরিফাই করা হয়েছে, সেটা পোর্টালে আপনি স্ট্যাটাস চেকের মাধ্যমে দেখে নিতে পারবেন, অথবা এটা দেখাবে যে ডকুমেন্টগুলো অরিজিনাল। দ্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটি শ্যাল অলসো আপলোড দ্য ওথ অফ অ্যালিজেন্স অ্যাডমিনিস্টার্ড ইন অনলাইন সিস্টেম অ্যান্ড ফরওয়ার্ড দ্য অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক ফর্ম অ্যালং উইথ দ্য কনফার্মেশন রিগার্ডিং ভেরিফিকেশন অফ ডকুমেন্টস টু দ্য এম্পায়ার্ড, এবং পরবর্তীতে ওই ডকুমেন্টগুলো যখন ভেরিফাই হয়ে যাবে তখন কি করবেন যে ওথ অফ অ্যালিজেন্স যে সার্টিফিকেটটা আছে সেটা ডিস্ট্রিক্ট লেভেল যে কমিটি আছে তিনি কিন্তু সেই ওথ অফ অ্যালিজেন্স সার্টিফিকেটটা অনলাইনে আপলোড করবেন, করে সেটাকে ইলেকট্রনিক ফর্মের মাধ্যমে ইলেকট্রনিক ফর্মে সেই ডকুমেন্টটা কিন্তু এম্পাওয়ার্ড যে কমিটি আছে EC কমিটি যেটা বলা হয় এম্পাওয়ার্ড কমিটি, সেই কমিটির কাছে সেটা কিন্তু পাঠাবে। তখন কি তারপর কি হবে? দ্য এম্পাওয়ার্ড কমিটি উইল স্ক্রুটিনাইজ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড অন বিং স্যাটিসফাইড আফটার মেকিং সাচ ইনকোয়ারি অ্যাজ ইট কনসিডার্স নেসেসারি অ্যান্ড বেসড অন দ্য রিপোর্ট অফ দ্য স্ক্রুটিনি এজেন্সি the empowered committee may approve or reject the application for the citizenship of India। বলছেন যে এম্পাওয়ার্ড কমিটি আছেন তিনি ভালোভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটি আবার পরীক্ষা করবেন, বিশ্লেষণ করবেন, এবং অন বিং স্যাটিসফাইড আফটার মেকিং সাচ ইনকোয়ারি
as it is considers necessary or based on the report on the scrutiny agency এবং ডকুমেন্টটি ভালোভাবে ভেরিফাই করার পর যদি স্যাটিসফাইড হন, সন্তুষ্ট হন, তার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করতে পারেন, আবার রিজেক্টও করতে পারেন, সেটাই এখানে জানানো হয়েছে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন করার পর আপনার এই যে স্টেপ, এই যে 3টা স্টেপের কথা বললাম, এই 3টে স্টেপের মাধ্যমে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটাকে যেতে হয়। তাহলে লাস্টের যে পয়েন্টটা বলেছে, হাউ উইল দ্য সিটিজেনশিপ সার্টিফিকেট বি ইস্যুড টু দ্য অ্যাপ্লিকেন্ট, বলছে কীভাবে সিটিজেনশিপ সার্টিফিকেটটা অ্যাপ্লিকেন্টকে ইস্যু করা হবে। দ্য অ্যাপ্লিকেন্ট হু হ্যাজ অ্যাপ্লাইড ফর গ্র্যান্ট অফ সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন ও ন্যাশনালাইজেশন উইল বি ইস্যুড এ ডিজিটাল সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন। যে ব্যক্তি রেজিস্ট্রেশন অথবা ন্যাশনালাইজেশনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন, তাকে কিন্তু একটা ডিজিটাল সার্টিফিকেট, রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট বা ন্যাশনালাইজেশনের যে সার্টিফিকেট, সেটা কিন্তু দেওয়া হবে। ইনসাইন copy of the certificate for registration or nationalization will be issued only if the applicant has opted for the same at the application stage, and this will have to be collected by the applicant from the side of empowered committee, from the office of the empowered committee, the office of the director, census operation of the state, union territory concerned located in the state or UT capital। অর্থাৎ অ্যাপ্লিকেশনের সময় যদি অ্যাপ্লিকেন্ট যে অনলাইনের ইঙ্ক সাইন কপির জন্য অপ্ট আউট করে থাকেন, তাহলে কিন্তু তার যে রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্ট্রেশন বা ন্যাশনালাইজেশনের যে সার্টিফিকেটটা নাগরিকত্ব পাওয়ার জন্য, সেটা কিন্তু অ্যাপ্লিক্যান্টকে কালেক্ট করতে হবে। কোথা থেকে কালেক্ট করতে হবে? না, এম্পায়ার্ড কমিটি থেকে কালেক্ট করে নিতে হবে। এম্পায়ার্ড কমিটি যে অফিস আছে, সেই অফিস থেকে কিন্তু সেটাকে কালেক্ট করতে হবে। তো বন্ধুরা, জানতে পারলেন যে অনলাইনে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা থাকতে হবে বা কোন কোন শর্তে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে গেলে কিছু ফর্ম আছে এবং তার জন্য এই ফর্মের উপর কিছু ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি আছে, সেগুলো কিন্তু আপনাকে সেই কন্ডিশনে বা সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে আপনাকে পড়তে হবে। তারপর কিন্তু আপনি সেই ফর্মের মাধ্যমে আপনি নাগরিকত্বের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষে আপনাকে যেটা করতে হবে ভেরিফিকেশনের জন্য, সেটাও আমি জানালাম। এবং আলটিমেটলি আপনার সার্টিফিকেটটা, সিটিজেনশিপ সার্টিফিকেটটা কীভাবে ইস্যু করা হবে এবং কোথা থেকে সার্টিফিকেটটি আপনি পাবেন, সেটা কিন্তু আমি এখানে পরিষ্কারভাবে জানিয়েছি। তো বন্ধুরা, এবার আমরা জানাবো নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার জন্য কোন কোন যোগ্যতা থাকতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে। তো ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু যে 3টি কান্ট্রির কথা বললাম, ওই 3টি কান্ট্রি থেকে আসতে হবে এবং যে 6টা ধর্মের কথা উল্লেখ করলাম, সেই 6টা ধর্মের মধ্যে যে কোনো একটিতে পড়তে হবে। এবং আপনাকে কিন্তু ভারতবর্ষে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে কিংবা 31শে ডিসেম্বরে এন্ট্রি করতে হবে। তারপরে কিন্তু আপনি যে কন্ডিশনগুলো আছেন, সেই কন্ডিশনের উপর বেস্ট করে আপনি রেজিস্ট্রেশন অথবা ন্যাশনালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন জেনে নিই এবার কী কী ডকুমেন্ট লাগবে। যে ডকুমেন্টগুলো অনলাইনে আপলোড করতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট যে ডকুমেন্টের কথা উল্লেখ করা আছে, কপি অফ এনি অফ দ্য ডকুমেন্ট ইন শিডিউল 1A, অ্যানেক্সের 1 এর শিডিউল 1A-তে যে ডকুমেন্টের কথা উল্লেখ করা আছে, সেই ডকুমেন্টের মধ্যে একটি এখন উল্লেখ করতে হবে। দ্বিতীয় যে ডকুমেন্টটা আপলোড করতে হবে, এ কপি অফ এনি ওয়ান অফ দ্য ডকুমেন্ট ইন শিডিউল 1B, অ্যানেক্সের 2। অ্যানেক্সের 2-তে 1B-তে যে ডকুমেন্টের কথা উল্লেখ আছে, তার মধ্যে একটি উল্লেখ করতে হবে। অথবা অ্যান অ্যাফিডেভিট ইন ফরম্যাট অ্যাজ ইন শিডিউল 1C। শিডিউল 1C-তে যে ফরম্যাটের কথা উল্লেখ আছে, সেই ফরম্যাটে কিন্তু একটা অ্যাফিডেভিট কিন্তু এখানে আপলোড করতে হবে। এ কপি অফ দ্য ভ্যালিড অর এক্সপায়ার্ড ফরেন পাসপোর্ট ইফ অ্যাভেলেবল। যদি কোনো ফরেন পাসপোর্ট অথবা থেকে থাকে, তো সেই এক্সপায়ার হয়ে যাওয়া পাসপোর্টের একটা কপি কিন্তু এখানে আপলোড করতে বলা হচ্ছে। এ কপি অফ দ্য ভ্যালিড অর এক্সপায়ার্ড রেসিডেন্সিয়াল পারমিট ইফ অ্যাভেলেবল। যদি বাসস্থানের জন্য কোনো রেসিডেন্সিয়াল কোনো সার্টিফিকেট বা পারমিশন থাকে, তার এক্সপায়ার হয়ে যাবো, সে একটা ভ্যালিড কপি কিন্তু এখানে আপলোড করতে হবে। তার পরবর্তী যে পয়েন্টটা বলছে, এভিডেন্স অফ ডেট অফ বার্থ of the parents, a copy of the passport of birth certificate in case of non-availability of the passport of the mother or father, or birth certificate of the applicant clearly indicating the name and address and the nationality of the mother and father। অ্যাপ্লিকেন্টের বাবা মার যদি বার্থ সার্টিফিকেট না থাকে বা পাসপোর্ট না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেন্টের বার্থ সার্টিফিকেট উল্লেখ করতে পারেন। তো বন্ধুরা, যে ডকুমেন্টের কথা আমি উল্লেখ করলাম, এই ডকুমেন্টগুলোকে কিন্তু আপলোড করতে হবে। তো এই ডকুমেন্টগুলো আপলোডের জন্য কিছু গাইডলাইন এখানে রাখা হয়েছে। তো গাইডলাইনগুলোর জন্য জেনে নেই। যে ডকুমেন্টগুলোর কথা উল্লেখ করলাম, সেগুলো কিন্তু ফার্স্ট অফ অল PDF ফরম্যাটে আপলোড করতে হবে। ইচ ডকুমেন্টস ক্যান কন্টেন মাল্টিপল পেজেস, এবং প্রত্যেকটা PDF-এ কিন্তু একাধিক পেজ থাকতে পারে। ইচ PDF ডকুমেন্ট শুড নট এক্সিড সাইজ মোর দ্যান 2 MB। অর্থাৎ প্রত্যেকটা যে ডকুমেন্ট আপলোড করবেন PDF ফাইলটা, সেটা যেন 2 MB-র বেশি না হয়। অ্যাপ্লিকেন্টকে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে, একটা সিগনেচার আপলোড করতে হবে। তো বন্ধুরা, ভালোভাবে আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভালোভাবে পড়ে নেবেন। নেওয়ার পর বন্ধুরা, যদি আপনারা অনলাইন সার্ভিস সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর আন্ডারে আপনি যদি নাগরিকত্ব সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান, তো তাহলে আপনাকে যেটা করতে হবে, ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার CA, এই অপশানে ক্লিক করতে হবে। করার পর বন্ধুরা, এখানে সর্বপ্রথম আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন, দিয়ে ক্যাপচারটি দিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। যদি আপনার সাইন আপ না করা থাকে, তো এর মাধ্যমে ক্লিক করে আপনি সাইন আপটি করে নিতে পারেন। এবং করার পর আপনি যে ফর্মটি আছেন, আপনার যে রেসপেক্টিভ যে ফর্মটি আছে, সেটা কিন্তু ফিল আপ করতে পারেন অনলাইনে। তো আমি এখনই ফর্ম ফিল আপ করাটি দেখাচ্ছি না, আমি আগামীতে
একটি ভিডিওর মাধ্যমে ফর্ম ফিল আপ করে সম্পূর্ণ একটা ডেমো ভিডিও বানিয়ে অনলাইনে পাবলিশ করব। তো বন্ধুরা, এই ছিল আমাদের ছোটো আপডেটটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।